মিথ্যা আর চর্বিত চর্বণ, কোনটা বেশি খারাপ জানি না। মিথ্যা আর ঈর্ষাজনিত অর্ধকথন, কোনটা বেশি অসত্য জানি না। মিথ্যা আর নীরবতায় ডুবিয়ে দেওয়া একরাশ মানুষকে, কোন অত্যাচার অধিক মরণোপম ক্লেশদানকারী, কে জানে মেয়েরা ছাড়া? রাত্রিকে তো মেয়েরাই জেনেছে, আর কবিরা। প্রতিদিনের জীবনের জটিল আবর্ত থেকে উঠে আসা এই অনিবার্য উচ্চারণের কবি যশোধরা রায়চৌধুরী। কবিতা কলিং আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠান ভাঙা পথের রাঙা ধুলোয় অষ্টম পর্বে আমরা অতিথি হিসেবে পেয়েছি সম্মানীয় কবি যশোধরা রায়চৌধুরীকে। সমন্বয়ে আছেন কবি শীলা বিশ্বাস। কবিতা কলিং এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানাই যশোধরা দিকে এবং শীলাকে। ধন্যবাদ। শিলাকে অনুরোধ করছি এই আড্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিলা। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি যশস্বী কবি যশোধরা রায়চৌধুরীকে। দিদি, তোমাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আর হ্যাঁ শিলা, থ্যাংক ইউ। বন্ধুরা যারা রয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্ন রাখতে পারেন, আমি সেই প্রশ্ন কবির কাছে তুলে ধরব। আজকে এই কবিতা কলিং এর যে আয়োজন, আমরা কবিতা কেন্দ্রিক কিছু আলাপচারিতায় থাকবো, কবিতা পাঠে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। দিদি, তোমার কাছে আসছি। তুমি তো একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক, কিন্তু আমরা তোমাকে কবি হিসেবেই বেশি করে জানি। তুমি 90-এর দশকের কবি হিসেবে পরিচিত, যদিও 80-র দশক থেকে তুমি লেখা শুরু করেছো। এবং আমি তোমার কাছে এই প্রশ্নটা করব না যে তুমি কবে থেকে কিভাবে লিখছো, প্রথম দিনের কথা আমি জিজ্ঞেস এই জন্যই করবো না যে এই প্রশ্নটা তো সব জায়গায় তোমাকে করা হয়। তো আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে তিনজন তোমার খুব কাছের প্রিয় মানুষের প্রভাব তোমার লেখালেখিতে আসার পেছনে এবং তোমার এই কবিতায় তাদের কোনো প্রভাব আছে কিনা আমি সেটা জানতে চাইবো। এই তিনজন বিশেষ মানুষ হলেন, প্রথম জন তোমার বাবা দিলীপ রায়চৌধুরী, আমরা জানি তিনি একজন কল্পবিজ্ঞানের লেখক। আর তোমার কাকা মানস রায়চৌধুরী, তিনি একজন সুপরিচিত কবি। এদের লেখার প্রভাব কি তোমাকে কখনো প্রভাবিত করেছে এই কবিতার জগতে আসার পেছনে? আর একজনের কথা না বললেই নয়, তিনি হলেন তোমার মা অরুন্ধতী রায়। আমরা জানি তিনি একজন চিত্রশিল্পী। তার হাতের আঁকা ছবি তোমার কবিতাকে কি প্রভাবিত করে? খুব সুন্দর করে জিজ্ঞেস করলে তুমি। আসলে সবচেয়ে যেটা ভালো লাগলো যে তুমি আমার যেটুকু যা লেখালেখি এদের সম্বন্ধে সেগুলোর সম্বন্ধে অবহিত, সেই জন্যই হয়তো তুমি এদের নামগুলো ঠিক জোগাড় করেছো। অনেকদিন ধরেই আমরা পড়ছি, হয়তো এইভাবে সামনাসামনি প্রশ্ন করার সুযোগ হয়নি, কিন্তু হ্যাঁ সেটাই। আসলে উত্তর বললে সবগুলোরই উত্তর হ্যাঁ, সবগুলোই তো প্রভাবিত করেছে। তবে ঠিক কোনটা কোন জায়গাতে প্রভাবিত করেছে বলতে গেলে আর একটু বেশি বলতে হয়। যেমন একটা আমার এক্ষুনি মনে পড়ছে যে ছোটবেলায় একটা ভীষণ প্রিয় বেড়ানোর জায়গা ছিল একাডেমি অফ ফাইন আর্টস। এবার মায়ের সঙ্গে যেতাম, কারণ মায়ের নানা বন্ধু বান্ধবের এক্সিবিশন হতো ওখানে। তো আর যেখানে যখন যে এক্সিবিশনেই যাই না কেন,
মায়ের একটা অভ্যেস ছিল বুঝিয়ে বলা। এবার প্রতিটা ছবির সামনে, ক্যানভাসের সামনে দাঁড়িয়ে, এবং ক্যানভাসের থেকে কতটা দূরত্বে দাঁড়ালে একটা ছবিকে ভালো করে বোঝা যায়, এই পার্সপেক্টিভের বোধও একদম ছোট বয়সেই মায়ের কাছ থেকে নিশ্চয়ই জেনেছি। মানে আমার এখন মনে হয় যে এটা তো একটা বিরল সৌভাগ্য না, মানে ছবি দেখতে শেখা ছোট বয়সে মায়ের হাত ধরে, এবং ছবির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে এক একটা ছবিতে কি আছে, কেন এই ছবিটা ভালো, এই ব্যাখ্যাটা মা করতেন। আর অনেক ছোট বেলাতে মনে আছে যে মা যখন আঁকছেন অয়েল পেন্টিং, আমার ভীষণ একটা মায়াময় সুগন্ধ হচ্ছে ওই তারপিন তেল, তিসির তেল, এইগুলো যেগুলো দিয়ে অয়েল পেন্টিং গোলা হয়, মানে তেল রং গোলা হয়, সেই রং গোলার যে মাধ্যমগুলো হচ্ছে তেলগুলো, সেগুলোর গন্ধ শুকলেই আমার ওই ছোটবেলাটা মনে পড়ে যায়। এবং এই যে রং করছেন মা একটা বিরাট ক্যানভাসে, এই দৃশ্যটা আমার মনে, তারপরে 75-76 সাল থেকে মা ওই আঁকাগুলো ছেড়ে দেন। মানে আসলে তার একটা খুব বিশ্রী কারণও ছিল। কারণটা হলো যে ওই আঁকা তেল রঙে আঁকা ক্যানভাস, এক একটি ক্যানভাস তৈরি করতে যে বিপুল পরিমাণে খরচ হয়, সেইটা তখন মা অ্যাফোর্ড করতে পারছিলেন না, কারণ আমরা বড় হচ্ছি এবং বাবা নেই। এবং ছবি মা কোনোটাই প্রায় ব্যবসার কারণে আঁকতেন না, নিজের ভালোবাসা থেকে আঁকতেন। তখন মা প্রচুর স্কেচ করতেন কাগজে, সেইগুলো দেখতাম। কিন্তু তেল রঙের আঁকা 75-এর পর আর খুব একটা করতেন না, কিন্তু ওই একেবারে ছোটবেলায় দেখতাম যে তেল রং দিয়ে ক্যানভাসের উপর আঁকছেন একের পর এক। আর বাবার লেখা পুরোটাই আমার পরে পড়া, কারণ বাবাকে আমার সচক্ষে দেখা হয়নি, সেটা তো অনেকেই জানেন, অনেকবার বলেছি যে বাবাকে আমি রিক্রিয়েট করেছিলাম। মানে আমি বাবার বইপত্রের মধ্যে দিয়ে বাবাকে পরে চিনেছি বড় হয়ে। বাবারই জীবনানন্দের কবিতা সমগ্র আমি উত্তরাধিকার বলে প্রাপ্ত। বাবার প্রচুর বই ছিল, কবিতার বই ইংরেজি বাংলা মিলিয়ে, আর তাছাড়া বিজ্ঞানের বইটই তো ছিলই। আর কাকা আসতেন, একবার এসেছিলেন একটা বই দিতে, বইটার নাম বাঁচার এই শব্দ। বইটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় আর মানস রায়চৌধুরী একসঙ্গে লিখেছিলেন, এবং সেই বইটা যখন বেরোলো তখন কাকা এসে বইটা সই করে দিয়েছিলেন। এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়কেও কাকার বাড়িতে দেখেছিলাম মনে আছে, তখনও খুব ছোট আমি। আর কবিতার ব্যাপারটা আসলে হয়তো পারিবারিক ভাবে জানা ছিল যে কবিতার আবহাওয়াটা আছে, সরাসরি না হলে এগুলো তো পারিপার্শ্বিক, তো মানুষকে সত্যি অনেকভাবে উদ্বুদ্ধ করে। আর আমি তো একটা কথা সবসময় বলি, লিখেওছি, যে কবিতায় আমার পিতা ও পরিজন শুধু বাবা কাকা নন, তার বাইরেও অনেকে আছেন, মানে যাদের কবিতা পড়ে বড় হয়েছি, যেমন তারাপদ রায়, এরা আমার পিতা ও পরিজন বলে আমি মনে করি, কারণ কবিতার ভাষাটা আমরা এদের থেকে নিয়েছি। একই সঙ্গে কবিতা সিংহ আমাদের কবি মাতৃকা, কবিতা সিংহের কবিতা সাংঘাতিক উদ্বুদ্ধ করেছে 12-13 বছর বয়সে প্রথম যখন পড়েছি। তো এরা আমাদের পরিবার, আসলে বৃহত্তর পরিবার হচ্ছেন এই কবিরা, যাদের লিখিত অক্ষর থেকে পেয়েছি। কাজেই নিজের পরিবার তো বটেই, তার বাইরেও একটা বৃহৎ পরিবার আছে যাদের কাছ থেকে আমরা পাই, উত্তরাধিকার সূত্রে পেয়েছি লেখালেখিকে। আচ্ছা, আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, এই যে তোমার প্রথম বই পণ্য সংহিতা আমরা 1996 সালে পাচ্ছি, সেখানে আমরা দেখেছি একটা নতুন কাব্য ভাষা তুমি এনেছো, বাংলা হিন্দি ইংরাজি মিশিয়ে একটা কাব্য ভাষা। সেখানে তুমি সেই সময়কার যে প্রতিচ্ছবি, যেমন ধরো বিউটি পার্লার বা তোমার উইন্ডো শপিং, এই ধরনের কবিতা তুমি লিখেছো। সেখানে একটা শ্লেষ কাজ, মানে কবিতার ভাষায় এনেছো। এই যে পরিবর্তন, ওই সময়ের যে পরিবর্তন, সমাজের পরিবর্তন, সেইটা খুব ভালোভাবে তোমার কবিতায় ফুটে উঠেছে। আবার তেমনি আরেকটা বিষয় তোমার কবিতায় আমরা খুব বেশি করে পাই পরবর্তী বইতেও, এখনকার লেখাতেও, সেটা হচ্ছে মেয়েদের সামাজিক অবস্থান। মেয়েরা কিভাবে বিনোদনের একটা পুতুল হয়ে যাচ্ছে, কিভাবে পুরুষতন্ত্রের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের কিভাবে পণ্য করা হচ্ছে। এই যে তুমি খুব বেশি উচ্চকিত স্বরে সেই কথা বলো না, মানে তথাকথিত ফেমিনিস্ট হিসেবে, কবি হিসেবে হয়তো তোমাকে বলা যাবে না, কিন্তু তুমি এই সমাজের যে অসঙ্গতিগুলো তুমি খুব সুন্দরভাবে তোমার কবিতায় সেগুলো দেখিয়ে দাও পাঠককে। এই যে বিষয়টা, এই যে মেয়েদের কবিতা, ফেমিনিস্ট কবি বা মেয়েদের লেখালেখি নিয়ে যে একটু আলাদা করে কিছু বলা,
এই বিষয়টা তোমাকে কিভাবে ভাবায়? তুমি নিজের লেখা নিয়েও তুমি এটা কিভাবে ভাবো? হ্যাঁ, বলি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ফেমিনিজম নিয়ে পড়াশোনা আমাদের কলেজ জীবন থেকে শুরু হয়, কারণ ওই সময়টা ছিল অন্তত বাংলার বুকে একটা ফেমিনিস্ট জোয়ার আসে। কারণ তার আগে ধরো 70-এর যে ফেমিনিজম, আমেরিকার যে ফেমিনিজম, সেগুলো আমরা ততদিনে আর কি ঢেউয়ের মতো আমাদের কাছে চলে এসেছে। আমি 80-র দশকে কলেজে পড়েছি। তারপরে 92 সালে তসলিমা নাসরিনকে আনন্দ পুরস্কার দেওয়া হয় এবং তিনি আনন্দ পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে মেয়েদের শিক্ষিত করা হতো ভালো গৃহবধূ বানানোর জন্য। এই ধরনের বিতর্কিত কথা বলা হয়, সেটা নিয়ে খুব হইচই তখন হয়। এই যে মানে ফেমিনিজম ব্যাপারটা নিয়ে যে আগ্রহ তৈরি হওয়া এবং জনমানসে ফেমিনিজম এর চর্চা শুরু হওয়া, এটা 80-র দশক থেকে খুব ভালোভাবে হয়েছে। আর আমরা যখন লিখতে শুরু করিনি তখনই আমরা দেখেছি দেশ পত্রিকায় মল্লিকা সেনগুপ্তের বিখ্যাত সব কবিতা, যেগুলো একদম মানে ঘোষিতভাবে নারীবাদী কবিতা, এই ধরনের আমরা দেখেছি। আপনি বলুন মার্কস কবিতাটা ধরো ওই 90-এর দশকেই লেখা। তো তখন এইগুলো চলছিল, তার মধ্যেই আমাদের বড় হওয়া এবং তার মধ্যেই লিখতে শুরু করা। আমি প্রথম দিকে যেটা করেছিলাম, আমি একেবারেই ফেমিনিস্ট হিসেবে দাগিয়ে নিজেকে দিইনি, কিন্তু একই সঙ্গে আমি যে তখনকার পণ্যায়ন নিয়ে যে আমার তখন যে রিয়াকশনটা তৈরি হচ্ছিল, কারণ সবাই আমরা জানি যে 90-এর দশকটা হচ্ছে মনমোহন ইকোনমিক্স এর দশক, এবং মনমোহন সিং যে মুক্ত অর্থনীতি, নতুন বাজার এগুলোকে আনলেন, সেটার একটা বিপুল অভিঘাত আমাদের উপর হয়েছিল। এবং আমরা যেহেতু তখন কম বয়সীদের উপরে তো সবচেয়ে বেশি এই ঢেউগুলো আছড়ে পড়ে, কাজে আমরা সাংঘাতিক সচেতন তখন এই ব্যাপারগুলো সম্বন্ধে, এই যে খুলে যাচ্ছে দরজাগুলো চারিদিকে। এবং একই সঙ্গে তখন রাশিয়ায় মানে কমিউনিজমের শেষ হয়ে গেল সারা পৃথিবীতে, লেনিনের মূর্তি ভাঙা, মানে এই সমস্ত কিছু প্যারালালি আসছে আমাদের কাছে। কাজেই পণ্যায়ন বা কনজিউমারিজম এই জিনিসটা নিয়েই আমি লিখতে চেয়েছিলাম শুরুর থেকেই, কিন্তু সেখানে ওইরকম লাইন এসে গিয়েছিল যে জানালায় জানালায় পুতুলদের ঘোরাঘুরি, দুদিকের কোনো পুতুলেরই ক্রয় ক্ষমতা নেই, মানে সেখানেও তো মেয়েরা এসে যাচ্ছে, মানে মেয়ে মডেল, উইন্ডো শপিং। উইন্ডো শপিং এ ভেতরেও মেয়ে, বাইরেও মেয়ে, মেয়েরাই মেয়েদের শরীরকে দেখছে, পোশাকগুলোকে দেখছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো, মানে এগুলো তখন মানে মেয়েদের কথাই বলছি হয়তো, কিন্তু তখন আমার একটাই অভিমুখ, সেটা হলো শ্লেষ তৈরি করা। এই আমাদের এই যে নতুন সো কল সক্ষমতা, আমরা অনেক কিছু কিনতে পারি কিন্তু আসলে কিছুই কিনতে পারছি না, যে লেখা এখনো লিখে যাচ্ছি হয়তো। তখন আরেকটা লেখা লিখেছিলাম, আমার খুব প্রিয় কবিতা ওটা, আভূমিনত হও, ওই যশোধরা তুই কিন্তু ঢুকে যাচ্ছিস একটা, মানে আমি একটা সুপার মার্কেটের মধ্যে ঢুকে যাচ্ছি এবং তারপর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছি, আমি এত জিনিস দেখতে দেখতে ধীরে ধীরে আমি আর থাকছি না, মানে আমাকেও যেন ডিকনস্ট্রাক্ট করে দিচ্ছে সুপার মার্কেট। তো এরকম একটা কবিতা ছিল, সেটা আমার খুব প্রিয় কবিতা। তো এনিওয়ে ওই সময়টা, তারপরে আরো পরে একটা সময় কিন্তু তখন আবার আমাকে লোকজনরা বলতো যে তোমার লেখা তো খুব পুরুষালী, মানে প্রথম যখন লিখছি, বেশি লোক চেনে না, তখন পরিচয়ের সময় পুরুষ কবিরা বলছে তোমার কলম খুব পুরুষালী। এই কথাটা কিরকম মজার কথা, মানে একটি মেয়েকে তখনই সে ভালো লেখে যখন তার কলম পুরুষালী, মানে এরকম একটা ব্যাপার। মেয়েলি মানে একটা খারাপ জিনিস, পুরুষালী মানে একটা ভালো জিনিস। এই জিনিসগুলো তো কানে ঢুকছে তখন। তো প্রথম দিকে তো সেটাকে প্রশংসা হিসেবেই ভাবতাম, তারপর বুঝতে শুরু করলাম যে একজন নারীর কি অবস্থান, এবং নিজেকেও কবি হিসেবে, নারী হিসেবে অবস্থিত যখন করতে লাগলাম, নিজের আইডেন্টিটি সম্বন্ধে অনেক পরে সচেতনতাটা আসে, তাই না? তখন এই নারী আইডেন্টিটি লেখাগুলো বেশি করে শুরু হলো, এটাই আমি বলতে পারি। মানে এইভাবে হয়েছে জিনিসটা। হিস্টোরিক্যালি আমার মনে হয় আমরা ওই সময়ে 90-এর দশকে যারাই লিখছিল, ছেলেরা মেয়েরা সবাই, তারা একটা নতুন ভাষায় লিখছিল, তার কারণ আমাদের মুখের ভাষাটা তখন ওরকম হয়ে গিয়েছিল, আর আমরা কবিতাকে মুখের ভাষার কাছাকাছি আনতে চাইছিলাম। মুখের ভাষার কাছাকাছি আনতে গিয়ে যেটা হচ্ছিল, অনেক বড় কবিরা, মানে বয়স্ক অগ্রজ কবিরা খুব নিন্দা করছিলেন, তারা বলছিলেন এটা তো বাংলা ভাষাই নয়, এত হিন্দি শব্দ, এত ইংরেজি শব্দ, এর মানেটা কি? কবিতাকে আমরা যেন নষ্ট করে দিচ্ছি এইসব শব্দ ব্যবহার করে। তো সেই একটা আন্দোলনের মধ্যেও আমরা ছিলাম, মানে এগুলো আমি কিন্তু কোনোটাই একা মনে করি না নিজেকে, আমার মনে হয় আমরা ওই সময়ে অনেকেই এভাবে লিখছিলাম। তখন শিবাশিস মুখোপাধ্যায়, পিনাকি ঠাকুর, জয়ন্ত ভৌমিক, সাম্যব্রত জোয়ারদার, আমি, রূপক চক্রবর্তী,
চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই লিখছি, সবাই ওই ধরনেরই লেখা লিখছি। এবং চন্দ্রানীর একটা লেখা আছে মেট্রো রেল নিয়ে, রানা রায়চৌধুরী, এই সবার লেখার মধ্যে কিন্তু মিলে যাচ্ছে। রানা রায়চৌধুরীর একটা লাইন ছিল, জিন্দেগি রাফ অ্যান্ড টাফ হয়ে আসে। জিন্দেগি এবং রাফ অ্যান্ড টাফ দুটোই না মানে অবাংলা শব্দ, কিন্তু রাফ অ্যান্ড টাফ বলে তখন একটা জিন্স পাওয়া যেত, সেই জিন্স কোম্পানির বিজ্ঞাপন ছিল ওটা। ও লিখলো জিন্দেগি রাফ অ্যান্ড টাফ হয়ে আসে, এটা একটা আলাদা মানে শব্দের ব্যবহার হলো, শ্লেষ একটা হলো। তো এই ধরনের লেখালেখি তখন ভীষণ নিন্দিত হচ্ছিল, মানে 90-এর কবিরা এসব কি করছে, তারা ভাষাকে নষ্ট করে দিচ্ছে, এরকম একটা কথাও শোনা যেত। তো সেই সব ঢেউয়ের ঘাড়ে চড়েই আর কি আমাদের কবিতা লিখতে আসা বলা যেতে পারে। তো তোমার এই সময় রায়চৌধুরী, হ্যাঁ আমি বলছি এই সময় একটা কবিতা একটু শুনি আমরা, এই সময়ের কবিতা। তাহলে যেহেতু বললাম পণ্যায়নের কথা, যেহেতু বললাম যে পণ্যায়ন নিয়ে লিখতাম, একেবারে সম্প্রতিও তো পণ্য নিয়েই লিখি, সেইটার একটা কবিতা আমি খুঁজে পড়ছি, আমাকে জাস্ট 2 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, আসলে বিষয়গুলো না মানে একটা বিষয় আরেকটা বিষয়ের সঙ্গে মিশে যায়, সম্পৃক্ত হয়ে যায়, তাই না? আমরা তো সেইভাবে বিষয় ধরে কবিতা লিখবো না, আমরা তো লিখবো আমার ভেতরের কথাটা। এবার লিখতে গিয়ে কিরকম মিশে মিশে যায়, মানে ওভারল্যাপ হয়ে যায় বলা যেতে পারে। তো তার ফলেই আজকেও পণ্যায়নের কথা বলি, আবার আজকেও মেয়েদের কথা বলি, তখন হয়তো মেয়েদের কথা অন্যভাবে বলতাম। এই কবিতাটার নাম দোকানের কবিতা। নিঃস্ব এবং রাত্রি অবশ দোকান ঘরে, সবকিছুকেই দারুণ লাগে দ্বীপ্রহরে। গল্প এবং গুজব মাখা দোকান ঘরে, উল্টে পাল্টে ঘাঁটছি আকাশ। অল্প পরে বেরিয়ে যাব, তারার বাতির দাম বেশি না, আকাশ ভরা চাঁদ অবশ্য যায় না কেনা। পয়সা তো নেই, হাসির সঙ্গে লোলুপ চাওয়া, মাখিয়ে তুলি এই তো তোমার দাম না পাওয়া। দোকানিদের পছন্দসই আলোক স্তম্ভ, তুলো গজের কাপড় মোড়া হতভম্ব। বৃত্তিমূলক হত্যে দেওয়া দোকান ঘরে, সবকিছুকেই শোষণ লাগে আড়ম্বরের। জিনিস জিনিস প্রচুর জিনিস প্রাণ কেড়ে নেয়, অনেক পাবো অনেক পাবো, পয়সা কোথায়? একটা গুনছি, দুটোই গুনছি, তিনটে কেনা, রাত্রি অবশ হলেই আবার প্রাণ বাঁচে না। এবার ফেলি পনের করি, ছাড়ছি খিদে, নিজস্ব এক লপ্তে ফিতে দাও না বেঁধে। নিঃস্ব এবং রাত্রি অবশ দোকান ঘরে, সবকিছুকেই তুচ্ছ লাগে কেনার পরে। তো এই যে এই এখন কবিতা যে লিখছো, আবার আগে 90-এর দশকে যে কবিতা লিখেছো, এই যে পরিবর্তন বা বাক বদল, তোমার কি মনে হয় যে এই 90 দশকের পরবর্তীতে 00 দশক বা প্রথম দশকে যে ভাষা চিহ্নগুলো কিভাবে তোমার কাছে ধরা পড়ছে, বা যুব লক্ষণটা তোমার কাছে এখন কি মনে হচ্ছে? সে একই কবি তো লিখছেন, মানে 90-ও লিখছেন যিনি, তিনিও তো 00 প্রথমেও লিখছেন, তো তাদের আমার অনেক কিছু আছে এর মধ্যে, জানো। একটা হলো যে জীবনেরও তো ছায়া পড়ছে, এবং জীবনের সঙ্গে সঙ্গে তো লেখাও পাল্টায়। আমার মনে আছে যে 2000 পরবর্তীতে আমি যখন লিখছিলাম আমার মেয়েকে নিয়ে, অনেক কবিতাই আছে যেটা একটি শিশুকে নিয়ে লেখা, তখন অনেকে বলেছিল যে এগুলো তো আত্মজৈবনিক কবিতা, মানে যশোধরার প্রতিটা বাঁক বদল তার আত্মজীবনীর সঙ্গে যুক্ত, এই ধরনের একটা কথা শোনা গেছিল। যে তার বিয়ে হলো, সে প্রেমের কবিতা লিখলো, তার সন্তান হলো, সে সন্তানকে নিয়ে কবিতা লিখলো, এইরকম একটা ব্যাপার। তো সেটা হয়তো একভাবে দেখা, আবার ভাষাটাও কিন্তু পাল্টেছে। তখন প্রথম দিকে আমি ভাষায় লিখতাম, সেগুলোর মধ্যে খুব তির্যকতা থাকতো এবং একটা উল্লম্ফনশীলতা ছিল, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত চলে যাচ্ছে, যার ফলে অনেকেই সেটাকে দুর্বোধ্য বলছে। আবার একটা সময় এলো যখন আপাতভাবে সরল হয়ে এলো কথাগুলো, মানে বাক্যগুলো দেখে খুব সরল বাক্য মনে হচ্ছে। সেটাও আমার সময়ের সঙ্গে সঙ্গে আমার হয়েছে। এখন এটাকে কি বলবো আমি জানি না, এটা ম্যাচিউরিটিও বলতে পারো, এটাকে রিগ্রেশনও বলতে পারো, এটা পেছনে চলে যাওয়াও হতে পারে, সেটা তো অন্যেরা বলবে, আমি তো সেসব বলতে যাব না।
তবে এটা বলা যেতে পারে যে ভাষা তো বদলাবেই, এবং একইভাবে একই কবিতা লিখে যাওয়া, এক জায়গায় দাঁড়িয়ে থাকা, এটা আমার মনে হয় না এটা ঠিক সঠিক বলে। এবং এটা কোনো কবিরই অভিপ্রেত নয় যে সারা জীবন সে একই ভাষায় লিখে যাবে। আর এখনকার ভাষা চিহ্ন কিন্তু আবার একটা ঘুরে আসার ব্যাপার আছে, মানে 90-এ যেমন খুব ভেঙে চুরে বাংলা, হিন্দি, ইংরেজি সব মিশিয়ে দেওয়া হচ্ছিল, এখন আবার কিন্তু একটু পুরনো ঢঙে খুব শান্ত স্বরে কথা বলা, মানে উচ্চকিত ছিল 90, 2000 কেটে গেছে, 2010-এ এসে আবার শান্ত স্বরের কবিতাও কিন্তু আসছে। আবার খুব আশ্চর্য সব উচ্চকিত লেখাও পেয়েছি এর মধ্যে আমরা, যেমন আমি বলবো অর্কুট, ফেসবুকের প্রথম দিকে, অর্কুট তো এখন নেই, অর্কুটে প্রচুর নতুন কবিদের কবিতা পড়তাম, তাদের মধ্যে একটি ছেলে ছিল অংশুমান বলে, ও এখন আর লেখে না, কিন্তু ওর কবিতা পড়ে খুব চমকে গিয়েছিলাম। ও এমন অদ্ভুত সুন্দর সুন্দর সব আধুনিক কথাবার্তা ব্যবহার করতো, মানে আজকের রোজকার কথা। আবার কিছু কিছু মেয়েরা আছে যারা খুব মানে চমকে দেওয়ার মতন ভাষায় কবিতা লিখেছে, অদিতি বসু রায় লিখেছে, বা স্বাগতা দাশগুপ্ত লিখেছে, খুব নিরাবরণ ভাবে, খুব সৎ ভাবে কথাগুলো লিখেছে, নিজেদের অভিজ্ঞতাগুলোকে লিখেছে। তো সেইগুলো তো ভাষা বদল বটেই, সেই ভাষাটা তো পাল্টাচ্ছেই, কবিতার ভাষা তো নিয়ত পাল্টাচ্ছে। আবার আমার নিজস্ব একটা জার্নি হচ্ছে, আমিও নিজের ভাষা পাল্টাচ্ছি, এইরকম আর কি, মানে প্যারালালি দুটো বদল দেখতে পাচ্ছি। তবে একটা বয়সের পরে তোমায় যেটা শুরুতে বললাম, যে ওই যে গালাগালিগুলো খেয়েছি, যে তোমার জীবনের প্রতিটা ধাপের সঙ্গে সঙ্গে তোমার কবিতা পাল্টে যাচ্ছে, তুমি বিয়ে করলে তাই একরকম লিখলে, বাচ্চা হলে তাই একরকম লিখলে, একটা বয়সের পর তো সেটা ঘটবে না, জীবনে তো আর বড় কোনো বদল আসবে না। তখন কি লিখবে কবিতা হলে? যদি কেউ আত্মজৈবনিক লেখে, তখন তার কবিতায় তো একটা কিছু আসছে, সেটা কি আসছে? সেটা তো বাইরের সমাজটাই আসছে, এবং সেটা তার দেখাটা আসছে, সে কিভাবে দেখছে, আর দেখাটাই তো দর্শন, তাই না? তখন তার দর্শন আসছে কবিতায়। আমরা তো যে কোনো কবিকে পড়তে যাই কেন, তার ভাষার জন্য যেমন পড়তে যাই, তার দর্শনের জন্য তো পড়তে যাই। যেমন আমার একদম সাম্প্রতিক একটা বই আছে, ভবদেহে স্বর্গীয় সঙ্গীত, সেই বইটা আমি যখন কম্পাইল করছি, তখন দেখছি যে সেটা প্রেমের কবিতার বই যদিও, কিন্তু তাতে প্রেম শুধু নয়, প্রেম নিয়ে আমার দর্শনটাও এসে যাচ্ছে কোথাও। কারণ আমি বহু বছর ধরে নানা রকম প্রেমের কবিতা লিখেছি, কিন্তু একটা জায়গায় আমার প্রেম নিয়ে একটা দর্শনও তো তৈরি হয়েছে, সেটাও তো তখন আসছে, কারণ আমি একটা ম্যাচিওর বয়সে সেই বইটা লিখছি, বইটাকে আমি কম্পাইল করছি। তখন আমার এটা মনে হচ্ছে যে আমার সারা জীবনে আমি যতজনকে ভালোবেসেছি, বা আমাদের মনের মধ্যে যতজনের ছবি এঁকেছি আমরা ভালোবেসে, সেগুলো যেন সব দেহ, আমি যেন কাঁধে কতগুলো প্রেমিকের শবদেহ নিয়ে নিয়ে হেঁটে যাচ্ছি একটা বালুতট দিয়ে, সমুদ্রের ধার দিয়ে, আর একটা একটা করে খসে খসে পড়ে গেছে। আমার অনেক পুরনো কম বয়সের কোনো প্রেম নিয়ে যদি একটা কবিতা লিখি, তাকে তো আমি ছেড়ে এসেছি অনেকদিন, তাই না? তো সেটা তো আমার খসে গেছে জীবন থেকে। এই ধরনের একটা দার্শনিকতাও সেই বইটার মধ্যে আমার এসে গিয়েছিল, যেহেতু তুমি এগুলো জিজ্ঞেস করলে তাই আমার মনে হলো এটা বলা উচিত। এইভাবে আস্তে আস্তে একজন কবিও ম্যাচিওর হয়, তার ভাষার পরিবর্তন হয়, এইভাবেই এগোনো আর কবিতা এইভাবেই এগোয়। তো তুমি তো অনেক অনুবাদের কাজ করেছো, যেমন ফরাসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছো। তো আমাদের একটা অনুবাদ করা কোনো কবিতা, এখন তো তুমি বোদলেয়ারের কবিতা বোধহয় অনুবাদ করছো, তাই না? হ্যাঁ করছি এখন। আমার বর, আমার স্বামী তৃণাঞ্জন চক্রবর্তী, ও আলিয়াস প্রসেসের অধ্যাপক, তো আর আমিও ফরাসি পড়েছিলাম তখন, ওর সঙ্গে আলাপই হয়েছিল আমার, মানে ছাত্রী অধ্যাপক হিসেবেই। আর তার ছাড়াও আরো ভালো ভালো অনেক অধ্যাপককে পেয়েছিলাম। তো সেই সময়কার যে শেখাটা, তারপর আমার একবার মনে হয়েছে যে বাঁচিয়ে রাখতে গেলে একমাত্র বোধহয় অনুবাদটাই আমার হাতে আছে, যার ফলে পরে যে কটি কাজ করেছি অনুবাদে, সেটা ওই আমার ফরাসি শেখাটাকেই বাঁচিয়ে রাখার জন্য। যেমন ওই লিওনার্দো দা ভিঞ্চি বলে আনন্দ থেকে যে বইটি বেরোয়, হ্যাঁ ওই বইটা করে খুব উপকৃত হয়েছি, কারণ বইটা যেমনি কঠিন ছিল করা, কারণ ওটা ইতিহাস এবং জীবনী গ্রন্থ, কিন্তু একই সঙ্গে ওটা করতে গিয়ে অনেক শিখেওছি। আর কবিতার অনুবাদ তো চিরদিনই ভীষণ কঠিন, যার ফলে বোদলেয়ার অনুবাদ করতে গিয়ে এখনো ধস্তাধস্তি চলছে বলা যায়, মানে সত্যি করে অনুবাদটা যে খুব সাকসেসফুলি এখন অব্দি ফাইনাল ড্রাফটে পৌঁছতে পারিনি।
তবে তৃণাঞ্জন আর আমি একসঙ্গেই করছি সেটা, মানে আমি একা ঠিক করছি না। আমি তার মধ্যে একটা কবিতা পড়তে পারি যেটা ওই খুব গদ্য ঢঙে লেখা বলে অন্তত অতটা অসুবিধা হবে না, মানে অনুবাদ তো আদারওয়াইজ অনুবাদে যে ছন্দ ইত্যাদি আনতে গেলেই তো সমস্যা দেখা যায়, সেই সমস্যাটা ওটাতে নেই অন্তত। আমি দেখছি ওটা পড়া যায় কিনা। আমার আলাদা করে রাখা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি একটু সময় লাগছে, 1 মিনিট। তুমি তো ওই শূন্য তাপাঙ্কের নিচে এরকম একটা সংকলন বোধহয় হ্যাঁ হ্যাঁ, সেখানেও বেশ কিছু, হ্যাঁ সেখানেও অনেকগুলো, সেগুলো প্রায় সবই নতুন, মানে সাম্প্রতিক সাম্প্রতিক কবিদের নিয়ে। সেইটা সেইটাও আমি পড়তে পারতাম, ইনফ্যাক্ট আমার হাতের কাছে নেই। আমি একটু পরে পড়ি অনুবাদ, আগে অন্য কথা বলি তারপরে অনুবাদ। আমার এই অনুবাদের বিষয়ে একটা দুটো প্রশ্ন আমার মনে আসছে, সেটা হচ্ছে যে এই যে কবিতা অনুবাদ করতে গিয়ে তোমার কি মনে হয় যে একটা মূল কবিতাটা অনুবাদ কবিতায় ধরা যায়? না, লোকে তো বলে যে আসলে অনুবাদ হচ্ছে ওই আম কেমন বুঝতে গিয়ে নিজের দাড়িতে গুড় মাখিয়ে চোষার মতো ব্যাপার আর কি। মানে অনুবাদকে আসলে বলা হয় যে একেবারেই সেটা কাছাকাছি যায় না, কিন্তু এই যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটাই আমার মনে হয় অনুবাদের সবচেয়ে বড়। যে আমি পড়ে প্রথমত আমি ভিন্ন ভাষা থেকে অনুবাদটা করছি, এবার আমি যখন অন্য ভাষা থেকে অনুবাদ করতে শুরু করলাম তখন আমার একটা রিডিং আছে, এবার প্রত্যেক ট্রান্সলেটরের কিন্তু রিডিংটা আলাদা, তাই না? এবার এক একটা রিডিং এক এক ভাবে তার অনুবাদের মধ্যে আসবে। আর আরেকটা হচ্ছে যে বাংলায় কিভাবে সেই অনুবাদটা আনছি আমি, কারণ বাংলা তো কিন্তু বাংলার উপরই আমার দখলটা কিন্তু তখন প্রমাণিত হবে। আমার যেটা হয়, আমি যখন অনুবাদ করতে বসি আমি বুঝতে পারি যে আমি বাংলাটাই ভালো করে জানি না, সবচেয়ে বড় যেটা সমস্যা। মানে আমরা যদি ফরাসি শিখে থাকি বা ইংরেজি থেকে আমি অনুবাদ করলাম ধরো, বা অসমিয়া থেকে অনুবাদ আমি একবার করেছিলাম, আমি অসমিয়া কবি সমীর তাঁতির সঙ্গে বসে অনুবাদ করেছিলাম আমি যখন আসামে ছিলাম। তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু আমি বাংলাতে সেটা আনতে পারছি না। এই যে সমস্যাগুলো, তার মানে আমার নিজের ভাষা যেটা উদ্দিষ্ট ভাষা সেটার উপরে অনেক বেশি দখল থাকা দরকার। মানে একটা শব্দের মানেটাকে আমি 4-5 রকম ভাবে যদি না বলতে পারি, তারপর তার মধ্যে থেকে একটাকে যদি না বেছে নিতে পারি, তাহলে অনুবাদক হিসেবে আমি অত্যন্ত অক্ষম। এইটা আমার সবসময় মনে হয়, যার ফলে আমার প্রতি মুহূর্তে মনে হয় যে বাংলাটা আরো ভালো জানা দরকার ছিল। আর এটা তো ডিকশনারি পাশে বসে হয় না, মানে মাথায় আমার আসতে হবে শব্দটা, সঠিক শব্দটা বা সঠিক নুয়ান্সের শব্দটা। আর অনেক নুয়ান্স তো তুমি জানো যেগুলো কোনোদিনই অনুবাদ করা যাবে না। যেমন বাংলার ন্যাকামি শব্দটার কোনো অনুবাদ কোনো দেশে নেই, কোনো দেশের ভাষায় নেই সেরকম। বা বাংলায় যে মন খারাপ বলে একটা শব্দ আছে, কোনো দেশে কোনো ভাষাতে সেই, আমরা যে মন খারাপ বলতে যেটা বোঝাই, বা আমাদের কবিতায় অনেক সময় থাকে না যে মন খারাপকে আমি এইভাবে এই করলাম, মানে মন খারাপ একটা জিনিস আমাদের কাছে, একটা কনসেপ্ট, সেটা কিন্তু কোনো ভাষায় নেই। এবং অসমিয়া কবি সঙ্গে যখন বসলাম তখন দেখলাম মন খারাপের মানেটাই ওদের কাছে আলাদা। ওদের কাছে একটা আছে মন বেয়া করা, মানে মনটা খারাপ লাগছে। মনটা খারাপ লাগা আর আমাদের যে একটা মন খারাপের কনোটেশন, সে দুটো একেবারে আলাদা। তো এত কাছের ভাষাতেও কিন্তু শব্দটা নেই। সেই রকম ভাবেই ফরাসিতে অনেক শব্দ আছে যেগুলো বাংলা হয় না, ইংরেজিতেও অনেক শব্দ আছে যেগুলো বাংলা হবে না, তাই না? এই বিষয়ে আরেকটা প্রশ্ন মনে আসছে, সেটা হচ্ছে যে নিজের লেখালেখি যে মৌলিক কবিতা যে তুমি লেখো, তো এই অনুবাদক হিসেবে কাজ করতে গিয়ে যে সেখানে কি কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, মানে নিজের কবিতা লেখার ক্ষেত্রে যে অনুবাদের কাজ? একেবারেই না, ঠিক উল্টোটাই বলবো। কারণ এটা তো আমরা জানি যে বুদ্ধদেব বসুও বোধহয় বলেছিলেন যে নিজে যখন ভালো করে লেখালেখি করা যায় না, মানে নিজে অনেক সময় তো হয় একটা ব্লক এসে যায়, বা কিছুদিন আমি কিছুই লিখতে পারছি না এরকম একটা মনে হচ্ছে, তখন কিন্তু
অনুবাদের মধ্যে গেলে তবেই আমি অনুবাদটা মানে তবেই আমি আবার লেখার ফ্লেয়ারটা খুঁজে পাই, মানে অনুবাদের মধ্যে যেতে যেতে আবার লেখার কাছে ফেরা যায়। সেটা কারণটাই হলো যে শব্দের সঙ্গে আমরা যখন নিজের কোনো কনসেপ্ট নেই, মাথা ফাঁকা হয়ে গেছে, তখন আমি যদি অন্য কবির কাছ থেকে কিছু আইডিয়া পাই এবং সেটা নিজের ভাষায় লিখতে শুরু করি, সেটা আমাকে উপকার করে। আসলে আমাদের ওই মনের যে ফাঁকা ভাবটা সেটা ভরিয়ে তুলতে সাহায্য করে, আবার উজ্জীবিত করে তোলে। আর সৃষ্টিশীলতা সবসময় উজ্জীবিত করে, তাই না? অন্যের ভালো লেখা পড়লে যে জন্য লিখতে ইচ্ছে করে, ঠিক সেইভাবে অনুবাদ করলেও হয়। আমি এই কবিতাটা খুঁজে পেয়েছি, এটা পড়ে শোনাই। কুকুর ও আতরের শিশি, এটা কয়েকদিন আমি ফেসবুকেও দিয়েছিলাম। কুকুর ও আতরের শিশি শার্ল বোদ্রায়ারের একটা, মানে এটা গদ্য কবিতা হিসেবেই লেখা, তার থেকে অনুবাদ করা। আমার সোনা কুকুর, আমার আদুরে ভৌ ভৌ, আমার আহ্লাদি তুতু, আয় আয় শহরের শ্রেষ্ঠ সুগন্ধির দোকান থেকে কেনা এই চমৎকার আতরটা শুকে যা দেখি। আর সেই কুকুর আসে ল্যাজ নাড়তে নাড়তে, ওই ল্যাজ যা কিনা আমার বিশ্বাসে ইতর প্রাণীদের ক্ষেত্রে একগাল হাসির সমতুল্য। কাছে এসে কৌতূহলী হয়ে ভিজে নাকটা খোলা শিশিটার মুখের কাছে রাখে, তারপর হঠাৎ পিছিয়ে যায়, প্রচন্ড ভয়ে আঁতকে উঠে, আমার বিরুদ্ধে তার তিরস্কার জানাতে গর্জন করে ওঠে। আহ হতভাগা কুত্তা, এখন যদি তোকে একদলা পুরিশ এনে দিতাম, কত না ফুর্তি পেয়ে শুকতিস, হয়তোবা খেয়েই ফেলতিস। এভাবেই, একেবারে এরকমই আমার দুঃখী জীবনের হাভাতে সঙ্গীরা, তোরা সব সেই জনসাধারণেরই মতো সূক্ষ্ম সুবাসে ভরা আতর এনে দিলে যারা হতাশ হয়ে পড়ে, যত্ন করে খুঁজে খুঁজে আনা আবর্জনাই যাদের পছন্দ। এই যে তুমি ফিরে আসার কথা বললে, যে কবিতায় ফিরে আসা, একটু আগেই বলছিলে, তো এই ফিরে আসা নিয়ে তোমার একটা কবিতা আছে, আমার এটা পড়তে ইচ্ছে করছে, একটু পড়ি? নিশ্চয়ই পড়ো। হ্যাঁ, এটা তোমার ক্ষত বলে একটি কবিতার বই থেকে আমি পড়ছি। লেখার কাছে ফিরে আসতে হবে, টুকরো লেখা, আবির লেখা, মারাত্মক লেখা, ভালোবাসার লেখা। লেখার কাছে জোর করে নিজেকে ফেরাতে হয়। গরুর লেখা, গলির লেখা, মন্দিরের রাস্তার লেখা, ইট পাথরের লেখা, দোকানে সাজানো পসরার লেখা। নিজের কাছে ফিরে আসা যেন। অন্ধকার গেট ক্যাচ করে খুলে যায়, ভেতরে রোদ্দুর ঢোকে না। তারপর এক চিলতে একটা উঠোন আর সার সার বয়ামে তেলে চুবনো আম। এই ফিরে আসা। এই অন্ধকারের পথ ধরে ধরে আলোর দিকে, মন খারাপের পথ ধরে ধরে আনন্দের দিকে। এখন এখন এখনের পথ ধরে ধরে অতীতের দিকে, সেই অন্তহীন গতকালের দিকে, যার ভেতরে পুড়ে রাখা আছে প্রাণ ভোমরার মতো আমাদের মনের সমস্ত উপাদান। কেমিক্যাল ক, কেমিক্যাল খ, মেশালেই ফুসফুস ধোয়া, মেশালেই হই হই আগুন। অথচ অন্য সময় দেখো কেউ নেই, কিছু নেই, ভো শুকনো বাজির মশলা, আলাদা আলাদা ব্রাউন পেপারের ঠোঙা ভর্তি করে নিরুদ্বিগ্ন পাশাপাশি রাখা। এই যে কবিতার কাছে ফিরে আসা, এই ব্যাপারটা, ধরো এই যে তুমি তো একজন দক্ষ প্রশাসক, তোমাকে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াতে মানে যেতে হয়, স্থান পরিবর্তন হয়, তো এইখানে কি তোমার লেখা ক্ষেত্রে কি এটা অন্তরায় হয়ে দাঁড়ায়? মানে এই যে লেখার কাছে তুমি এক জায়গায় বলছো লেখার কাছে জোর করে নিজেকে ফেরাতে হয়, তো এই যে লেখার কাছে একেবারেই সত্যি, এটাই করতে হয়। আর আরেকটা হচ্ছে যে লেখাটা কিন্তু আবার আসেও, মানে আমাদের এই কয়েকদিন আগেই আমরা একটা আড্ডা দিচ্ছিলাম, তাতে অনিতা অগ্নিহোত্রী বলছিলেন যে উনি বাগানে হাঁটছেন, ওনার মনে হচ্ছে ওনার আশেপাশে দুটো কবিতা ওনার সঙ্গে ঘুরছে, কিন্তু উনি যতক্ষণ না কলম কাগজ নিয়ে বসবেন ততক্ষণ কবিতাটাকে তো পাবেন না। কবিতাটাকে ক্যাপচার করতে হবে, মানে আমাদের আশেপাশে লেখাগুলো ঘোরে,
এবার আমি যদি সময় না দিই বা আমি যদি সূক্ষ্মভাবে তাদের দিকে না তাকাতে পারি, অনেক সময় তো হয় আমাদের মননটাই থাকে না, মনটাই থাকে না লেখার, তখন যেটা হয় দৈনন্দিন দিনগত পাপক্ষয়ে লেখাগুলো হারিয়ে যায়। এবং এটা যদি খুব দীর্ঘ সময় কেউ অ্যালাউ করে, তাহলে কিন্তু সে আর লেখক সত্তাটাকে খুঁজেই পাবে না। মানে আমার এইটা সবসময় ভয় হয়। মানে আমাদের তো আরো অনেকগুলো রোল আছে এই জীবনে, এবং আমাদের অন্য রোল গুলোতে আমরা যখন থাকি, মানে আমার এটা, সবাই এই প্রশ্নটা করেন এবং এটা খুব ক্লিশেও প্রশ্ন, যে প্রশাসন এবং এটার সঙ্গে কি কি করে ব্যালেন্স করেন। এটা প্রশ্নটা ঠিক ব্যালেন্স করারও না, প্রশ্নটা হচ্ছে যে আমি কি করে আমার এই লেখক সত্তাকে বাঁচিয়ে রাখবো, এবং এই বাঁচিয়ে রাখার জন্য আমাকে প্রচুর কিছু দিতে হয়। এবং দিতে হচ্ছে কেন? কারণ আমার ভেতর একটা তাগিদ আছে, আমি জানি যে ওটা যদি না থাকে তাহলে আমি ভালো থাকবো না। অন্যথায় আমি অনেক কিছু করতে পারি, আমি ওই সময়টায় সিনেমা দেখতে পারি, আমি ওই সময়টা বেড়াতে যেতে পারি, এবং আমাদের জীবনের বড় বড় কতগুলো রোল আছে যেগুলোর জন্য অসংখ্য সময় লাগে। একটা হচ্ছে আমি যখন পরিবারে থাকছি, আমি তার সেই বাড়ির স্ত্রী বা সেই বাড়ির বউ, বা আমি একটি শিশুর মা, এই যে রোলগুলো, এগুলো সাংঘাতিক সময় দাবি করে। আমি যতক্ষণ অফিসে আছি, অফিস আমার কাছে সময় দাবি করে। এই এতগুলো সময় দেওয়ার পর যদি আমি মনের মধ্যে লেখাটাকেই হারিয়ে ফেলি এবং লেখার কাছেও আমি যদি সময়টা না দিতে পারি, তখন সেটা খুব ভয়ের একটা ব্যাপার আমার কাছে। মানে আমি যদি লেখার থেকে দূরে সরে যাই, এই ভয়টা আমার সবসময় থাকে। আর একই সঙ্গে আমি কিছুদিন তো সবাই লিখতে পারে না, মানে যিনি হয়তো 24 ঘন্টার লেখক, তিনিও তো কিছু সময় লিখতে পারেন না, তাই না? এবং সেই সময়টা তো খুব ফ্রাস্ট্রেশনের সময়। সেই সময়টা আমার মনে হয় যে আমি একটা মানে খাঁচায় রাখা বদ্ধ জন্তুর মতো হয়ে যাই। মানে লেখাটাই আমার রিলিফ। কাজে একই সঙ্গে যেমন এটাও বলবো যে প্রশাসন বা এই পরিবারের মা বা বউ হওয়া, এইগুলো আমাকে লেখার থেকে সরিয়ে রাখছে, আবার এটাও ঠিক যে লেখাটা আমায় এই সব ক্লান্তি থেকে মুক্তিও দিচ্ছে। মানে লেখাটা আমার মুক্তির যেহেতু জায়গা, লেখার সঙ্গে আমার যেহেতু বেসিক এক্সিস্টেন্সের একটা সম্পর্ক আছে, সেহেতু আমি কোনোদিনই লেখার থেকে দূরে যেতে পারবো না। মানে সেই কনফিডেন্সটাও আমার এখন তৈরি হয়েছে যে আমাকে বেঁচে থাকতে হলেই আমাকে লিখতে হবে। আমি যদি বাঁচতে চাই ঠিকভাবে, তাহলে আমাকে লিখতেই হবে, কারণ না লিখলে আমি ভালোভাবে বাঁচতেই পারবো না, হয়তো পাগল হয়ে যাব, কিছু একটা হয়ে যাবে। এই আর কি। তুমি আবার এই কয়েকটা কবিতা পড়ো, তোমার পছন্দের কবিতা। আচ্ছা, আমি তাহলে একদম শেষ বইটা থেকে পড়ি। শেষ বইটার নাম জ্বর পরবর্তী, এটা এইবারে সিগনেট থেকে বেরিয়েছে। এটা তো একটা লেখার পদ্ধতি নিয়ে কবিতা আছে। আমার খুব ভালো লাগে কবিতা নিয়ে কবিতা লিখতে। আমি আবার এখন বিজয়াদি সদ্য প্রয়াত হলেন, বিজয়া মুখোপাধ্যায়কে নিয়ে একটা লেখা লিখতে বলেছে একটি পত্রিকা। আমি দেখলাম যে তার পুরো কবিতা সংগ্রহের মধ্যে অনেক কবিতাই আছে যেগুলো লেখার প্রক্রিয়া নিয়ে, মানে লেখা নিয়ে লেখা, এক ধরনের মেটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে আর কি। তো এটাও একটা মেটা ল্যাঙ্গুয়েজের কবিতা। লেখার পদ্ধতি, লেখার পদ্ধতি ভালো, লেখা অবিমৃশ্র, তবু গড়বড় সমেত ঝুটা সচ তোমাকে আপ্লুত করবে, তোমাকে বাগিয়ে ধরবে, তোমাকে করবে তছনছ। যে মুহূর্তে প্রান্ত ভাববে, সে মুহূর্তে কেন্দ্রে হুড়মুড় যুক্তিগ্রাহ্য ভেঙে পড়বে, সনাতন উপড়ে ঝড়ে চুর। যে মুহূর্তে শান্ত হবে, পর মুহূর্তেই এলোমেলো, প্রতিটি অক্ষর ভেঙে এই যেন ভাঙা জানলা, ভাঙা কাচ, অক্ষর বেরোলো। অভ্র ভেঙে ভেঙে যাবে সে মুহূর্তে, শব্দ ভেঙে তুবড়ে যাবে, ওকার উকার উঠে যাবে অন্য অক্ষরের পিঠে, ভেঙে পড়বে নষ্ট বড় বাক্যের সংসার। যে মুহূর্তে তুমি ভাববে এই একটা লেখা হলো, লেখা সারাৎসার। তোমার লেখা এটা একটা চূড়ান্ত আনসার্টেনটি। একদম। হ্যাঁ বলো। আরেকটা লেখাও আমি পেয়েছি, কবিতা লেখা ছেড়ে দেওয়ার পর। এই লেখা নিয়ে পড়ো, তোমার তুমি পড়ো, তারপর আমি আরেকটা পড়বো। কবিতা লেখা ছেড়ে দেওয়ার পর আর লিখবো না আমি, চাপ এলে বাধ্য ত্যাগ করবো না তোমাকে, তোমাকে আমি ঈশ্বর ভাবি না আর, সাদা এই নির্বীজ কাগজেকে তুলে নিই, তীব্র করে তুলি তার নিরক্ত অবয়ব, উল্টো দিকে ঘুরে যাব উল্টো মুখে, সাদা দিন তুমি ওকে সত্য বলানোর জন্য চেষ্টা করো, বাজুবন্ধে মণিটির আলো ফেলো, রক্ত ফোটা যেন,
আমার পেছনে পড়ে থাকে পুত্র কলত্রের কান্না মুখ সাদ, পরিচ্ছন্ন কালো চিন্তা, অনির্বাণ সত্য, কারুকার্য ভরা এ সংসার। প্রথা ভেঙে লেখা বন্ধ করে দিই, আর লিখব না আমি, খালি করি পাত্র আর খালি করি মন। পাত্রখানি মেজে তুলতেই তারা প্রসাদ ও উচ্ছিষ্ট ছড়ায় কাকেদের দিকে। এতখানি হীন, এতখানি নিচু এই কবিতা প্রবাদ। আসলে কবিতা একটি নাছোড় ব্যাপার। তুমিও কবিতা লেখো, তাই তুমি নিশ্চয়ই জানো কবিতা অত্যন্ত নাছোড় বান্দা একটি বস্তু, এবং কবিতার সঙ্গে যে কোনো কবিরই বোধহয় একটা লাভ হেট সম্পর্ক থাকে, মানে একই সঙ্গে প্রেম ও ঘৃণার সম্পর্ক, একই সঙ্গে ছাড়তে চাওয়া এবং টেনে ধরতে চাওয়া। এই কবিতাটিও কবিতা নিয়েই। এই কবিতাটি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা আজকাল খবরের কাগজে যা পড়ি সঙ্গে সঙ্গে সেটা কবিতায় অনুবাদ হয়ে গেছে, দেখেছো? প্রচুর লেখা হয় ফেসবুকে, মানে আজ একটি মেয়ে ধর্ষিত হলো, কালকে কবিতায় ভরে গেল ফেসবুকের পাতা। ঠিক একই ভাবে এই ক্ষেত্রেও একটা ওরকম খবরের কাগজের কবিতা নিয়ে, একটা খবরের কাগজের গল্প নিয়ে একটা মানে একটা টিপ্পনী কেটেছি আমি, শ্লেষ করেছি। নতুন লেখার জন্য আজকে মরে গেছি, নতুন শব্দের জন্য আষ্টে পৃষ্ঠে বাঁধা, ভাব ছন্দ দড়াদড়ি, দড় দড় কাঁদা, নতুন ভাবের জন্য হাঁকড়ে পাকড়ে বাঁচি। তবু তা আসে না, আর আসবে না বলেছে, কেননা শিমুল গাছে সাইকেল ঠেকিয়ে পাড়ার তরুণ বন্ধু সেই কবে গেছে, ফেরেনি, ফিরবে না আর। ভাইরাল ভিডিও দেখে দেখে মজে গেছে ধর্ষণের ছবি, মরে মরে বেঁচে গেছে নীল শাড়ি কিশোরী, হেসে হেসে বুঝে গেছে কবিতার চোখ, নতুন কাব্যের জন্য হাঁপাচ্ছে কবি। আদি অন্ত গ্রাম মাঠ সমস্ত শরীরই নতুন শব্দেরা খোঁজে নিচু বীজ তলা, এঁকে বেঁকে নিয়ে যাবে নতুন ঘটনা, খবর হবার আগে কবিতায় ভরি। এই সময়ে ফেসবুকে যে লেখালেখি হয়, এই যে সঙ্গে সঙ্গে লিখছে, বা এত কবি, এত পত্রিকা, এত লেখা হচ্ছে, তুমি এটাকে কিভাবে দেখো? না, আমি তো মনে করি যে এটা একটা খুব বড় ফোর্সও। একই সঙ্গে এই যে এত লেখালেখি আমরা পড়তে পারলাম, এটাকে আমি খুব সাধুবাদ দিই। আমি তো অনেক লিখেওছি এই নিয়ে, যে অর্কুটের নতুন কবিতা বলে একটি প্রবন্ধও লিখেছিলাম কোথাও অনেকদিন আগে। তো আমার যেটা মনে হয় যে, দেখো আমরা একটা সময় ছিল যখন শুধু কাগজ পড়তাম বা শুধু ম্যাগাজিন পড়তাম, কয়েকটি গুটিকত কবিতা পড়তে পেতাম, তখন মনে হতো যে আজকালকার ছেলে মেয়েরা কবিতা ভালোবাসে না, আজকালকার ছেলে মেয়েরা শুধুই কম্পিউটার সায়েন্স পড়ে বিদেশ যায় চাকরি করতে। কিন্তু তারপর দেখলাম না না, অনেক ছেলে মেয়ে কবিতা লেখে, এবং সেটা দেখে খুব আনন্দও পেলাম। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে ভালোর সঙ্গে অনেক মন্দও আসে, কারণ তুমি যখন গেটটা খুলে দিচ্ছ তখন জলের মধ্যে অনেক আগাছা, অনেক নোংরা সবই ভেসে চলে আসবে। তার ফলে তোমাকে বাছাইও করে নিতে হবে, একজন পাঠক হিসেবে দায়িত্ব অনেক বেড়ে যায়, যার ফলে একটা কবিতা, মানে একটা ফেসবুক খুললে তুমি বাজে কবিতাগুলোকে ছেড়ে ছেড়ে গিয়ে একটা ভালো কবিতা পাবে, কিন্তু সবকিছু তোমায় পড়তে হবে, পাঠকের সময় অনেক বেশি লাগছে। মানে সম্পাদকের দায়িত্ব রয়েছে এখানে, যে একটু ছেকে। হ্যাঁ, আসলে সম্পাদনাটা অন্য কেউ করে দিচ্ছে না, তোমাকেই সম্পাদনা করতে হচ্ছে। আচ্ছা, কবিতা লিখে অনেকে দিন বদলের স্বপ্ন দেখান বা দেখেন, তো তোমার কি মনে হয় যে কবিতা লিখে দিন বদল করা যায়? হ্যাঁ, এখানেই দ্বিতীয় পয়েন্টটা আসছি, যে কিন্তু এই যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেই ঘটনাটাকে বসতে দিচ্ছি না আমরা। আমাদের সমস্যাটা, এই সময়ের সমস্যাটা হলো যে আমাদের মনের মধ্যে কোনো কিছু বসার সুযোগ পাচ্ছে না। প্রতি মুহূর্তে আমরা কবিতা লিখে ফেলছি একটা না একটা ঘটনা দেখে, তাই না? তার মানে কি, আমরা কবির কাজটাই তো হচ্ছে আসলে একটু দূর থেকে জিনিসগুলোকে দেখা, বা কবির কাজ হচ্ছে যে চলনে সময়টা চলছে সেই সময়টাকে দেখা। সেই কাজটা কিন্তু কবি আর সময় পাবেন না, কারণ তাকে প্রতি মুহূর্তে খবরের হেডলাইন দেখতে হচ্ছে। প্রতিবাদ করা ভালো, কিন্তু প্রতিবাদটা যদি এরম হয় যে প্রতিদিনের খবরের হেডলাইন নিয়ে তোমার একটি করে কবিতা লিখতে হবে, সেটা কি আদৌ কোনো প্রতিবাদ?
তুমি মূলে গেলে না, কোনো সমস্যারই আমরা মূলে তো যেতে পারবো না, কারণ মূলে যেতে গেলে তো অনেকটা সময় লাগে, বা মূলটাকে নিয়ে ভাবতে হয়, বা আমি একটা ঘটনা ঘটলো তার অভিঘাতটা আমার ভেতরে নিতে হয়। সেই আত্মস্থ হওয়ার সময়টা যদি আমি না দিই নিজেকে, এবং আমি দেখলাম আজ হায়দ্রাবাদের রেপ হলো, একটা কবিতা লিখে ফেললাম, তারপর অনেকদিন আমি আর কোনো ধর্ষণ নিয়ে কবিতা লিখছি না, কারণ কোনো হেডলাইন আসেনি। তারপর হঠাৎ আবার একটা নতুন ঘটনা ঘটলো হাতরাসে, আবার একটা কবিতা লিখে ফেললাম। তার মানে কি, মানে আমার ধর্ষণ নিয়ে আসলে কোনো ভাবনা নেই, বা আমি একটা ধর্ষণটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম, যে কোনো বিষয় নিয়ে এটা হতে পারে। এই যে আমরা দিন বদলের স্বপ্নটা কখন দেখে মানুষ, যখন সে দিনটা কেমন সেটা বুঝতে পারে। আমরা তো দিনটা কেমন বুঝতেই পারবো না, কারণ আমরা প্রতিটা মুহূর্তের ওই মুহূর্তিক আবেগগুলোকে নিয়ে আছি এবং সেগুলোকে নিয়ে আমরা লেখার চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় এটা মানে এটা খুব অবভিয়াস যে এগুলো আসলে, এই প্রতিবাদগুলোর আসলে কোনো মূল্য নেই, বা এটা দিয়ে আমাদের কিছুই বদলাবে না। এটা আমাদেরই ব্যর্থতা, কবিতারই ব্যর্থতা। মানে আমরা যদি এইভাবে কবিতা লিখি তাহলে আমরা ব্যর্থ একটা জিনিস করছি, এটাই আমার মনে হয়। তুমি আবার একটু কবিতা পড়ো, আর আমাদের শুভ অভিজিৎ দা বা আর কেউ যদি একটু দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি হ্যাঁ, একটু তুলে অলরেডি ধরা। তো 46 মিনিট হয়েও গেছে। হ্যাঁ, 46 মিনিট হয়ে গেছে অনুষ্ঠানে। আমি একটা ওই প্রতিবাদ নিয়ে যেহেতু বললে, নন্দীগ্রামের সময় একটা খুব বড়, নন্দীগ্রাম ঘটনার পর পর খুব বড়, অভিজিৎদা কেমন আছেন? ওই সময় একটা খুব বড় ঘটনা ঘটেছিল বলে সেই অভিঘাতটা অনেককে অনেক কিছু লিখিয়ে নিয়েছিল, এবং সেই লেখার একটা মানে একটা বেদনা ছিল বলে কোথাও সেই লেখাগুলো হয়তো কিছুটা হয়ে উঠেছিল আমার মনে হয়। মানে আমি ক্লেম করছি না যে তাই দিয়ে কিছু মহৎ সাধিত হয়েছিল, কিন্তু অন্তত আমার মনে হয় যে আহ আমরা কিছুদিনের জন্য নড়ে গিয়েছিলাম বা কেঁপে গিয়েছিলাম। আসলে কি মানে ওই যে ওটা নিয়ে অনেক রাজনীতিও তো পরে হয়েছে, রাজনীতিটার মধ্যে আমি যেতে চাইছি না। মানে ওটা তো আমাদের পশ্চিমবঙ্গের শাসনতন্ত্রটাকেই পাল্টে দিল, কিন্তু নন্দীগ্রামের ঘটনাটার অভিজ্ঞতা এটাই ছিল যে আমরা জানি মানুষের জন্য একটি সরকার, কিন্তু সে শেষ অব্দি মানুষকে গুলি করতে বাধ্য হচ্ছে। মানে এই জায়গাটা, বা তার আগে সিঙ্গুরে একজনের মাথায় আঘাত করা হলো, তার রক্ত ঝরছে, এই ছবিটা কাগজে দেখা, এই যে জিনিসটা আমাদের ভেতরে ভেতরে একটা সাংঘাতিক একটা কোথাও যেন কন্টিনেন্টাল শিফট হতে শুরু করলো, বা কোথায় যেন ভূমিকম্প হলো। সেই অনুভূতি থেকে আমি তখন যে কবিতাগুলি লিখেছিলাম সেগুলোকে আমি কম্পেয়ার করেছিলাম কুরুক্ষেত্রের সঙ্গে। কুরুক্ষেত্র অনলাইন ছিল বইটির নাম। তার প্রথম কবিতাটা পড়ছি, মানে এটা হয়তো আমাদের সব রকমের এখনকার প্রতিবাদের সম্বন্ধেও সত্যি। মাংস, এই হৃদয় আসলে কুত্তা, কোনো দ্বিধার সামনে দাঁড়ালেই আমি চেটে খাই সেই দ্বিধাকেই, তাকে কামড়াই। এই হৃদয় আসলে শক্ত, আর সেই হাড় গড়ে সারাদিন এই কুত্তারা থাকে মগ্ন, শুধু নরম নরম মাংস খোঁজে, কাতরায়। কোনো কান্নার কাছে দাঁড়ালেই আমি এজেন্ডা দেখি লুকোনো, যেই প্রতিবাদ দেখি ভাবি কার কার লাভ হয় এতে। সত্যি এই ঘোলা জলে কার লাভ হয়, আর আমার হৃদয়ে ঘুলনো শুধু বুড়বুড়ি কাটে মৃত্যু। আমি চিনতে পেরেছি নিজেকে, যেই মৃত্যুতে ছায়াপাত হয়। আমি আবেগ টাবেগ ধ্বংস করে ঠিকঠাক এক গদ্যে লিখি ঠিকঠাক এক প্রতিবাদ, আর আমার সেটাতে লাভ হয়। শুধু পথে ছুঁড়ে দেওয়া মাংস, সব মানব দেহের মাংস, এই হৃদয়ের কালো কুত্তা থাকে চিবোতেই, থাকে চিবোতে। বাহ, খুব সুন্দর। মানে কবির সঙ্গে এই মতবাদের, রাজনৈতিক হোক বা আধ্যাত্মিক হোক, মানে কবি মননের সঙ্গে এই মতবাদ কি কোনো বিরোধিতা করে? মানে একই সাথে হতে পারে তো? মানে একজন কবির রাজনৈতিক মতবাদ হোক বা আধ্যাত্মিক মতবাদই হোক, সেটা তো আমরা তো আগে অনেক দেখেছি রাজনৈতিক মতবাদের কবি, তো আমরা পড়তে পড়তেই বড় হয়েছি না, তারপর তাদের মতবাদ পাল্টে গেছে, তখন তাদেরকে গালাগালিও দেওয়া হয়েছে। যেমন সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা রাজনৈতিক হয়েও তো কি প্রচন্ড ভাবে কবিতা, তাই না? সেটাকে একদমই। পোস্টার বলা যায় কি? সেটা তো কবিতাই। তেমনি মণিভূষণের কবিতা, মানে এরা তো রাজনৈতিক ভাবে ভীষণ সচেতন। এবং এরকম তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এদের কবিতা তো রাজনৈতিক কবিতাই বলবো আমি,
কিন্তু সেটা তো একদম তুচ্ছ মতবাদ, মানে একেবারে মতবাদের লেভেলে তিনি কোন পার্টির ক্যাডার ছিলেন সেইটা দিয়ে তাকে বিচার করা যাবে না, তাই না? তার একটা আরো বড় জায়গা আছে, আঙ্গিকার ডেফিনেটলি। শব্দের বোধহয় ক্ষমতাটা আছে, শব্দই এটা পারে, তাই না? শিলা, আমি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, যশোদা, ভীষণ ভালো লাগছে এত সুন্দর আলোচনা, আর এই কবিতা ভাবনা চিন্তাগুলো যে শেয়ার করছেন সবার সাথে, আমরা খুবই ঋদ্ধ হচ্ছি। আমারও ভালো তো লাগছে। তো আমি আপনার দুটো কবিতা পড়ছি সবার জন্য। নিশ্চয়ই। প্রথম কবিতা খুবই ছোট। প্রথম কবিতার শিরোনাম হচ্ছে ক্ষত। যতটা বেদনা তুলতে পারো তত নিচে যাবে কুয়োটির, যত নিচে চলে যাচ্ছে তরি। বালতি তত বেদনা তুলেছে, ওঠার পড়া আর শেষ অবধি যাওয়া। এই লেখা বলে দেবে ক্ষত আজ কতটা গভীর। অত্যন্ত গভীর লেখা। এরপরে আরেকটি কবিতা পড়ছি, এবং এই কবিতাটির শিরোনাম হচ্ছে বাড়ি যাব। রাশি রাশি ঢেউ এসে বলে তাকে বাড়ি যাব, বাড়ি যাব। আকাশের পেলব নীলের মধ্যে ফুটে ওঠা রোদ্দুরও বলেছে বাড়ি যাব, বাড়ি যাব আমি। একদা নিবিড় দিনে প্রেমিকের উষ্ণতার হাত, সেও তো বাড়ির লোভ দেখিয়েছে তাকে। বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব আমি। ঘুমের ভেতরে যেন ভেঙে পড়ে ঝুপ ঝুপ পাড়, সরু দড়ি ধরে আর বাঁশের সেতুটি ধরে পারাপার হয়। মধ্যে তীক্ষ্ণ নদী, ভেসে যাওয়া পাথর পাথর। বাড়ি যাব, বাড়ি যাব, এই সেতু পার হলে বাড়ি। ঘুমের ভেতর যেন দিকে দিকে আগুন জ্বলেছে। তুমুল আকাশ থেকে বারবার এলো বজ্রপাত। পুরনো হারানো ঘর, নব নব ঘর হারানোকে জাগিয়ে উজিয়ে দিয়ে পথ করে দিয়ে চলে গেছে। এই তো, এই তো আবার আমি উদ্বাস্তু হয়েছি পথে পথে। এই তো আবার আমি কেঁদে কেঁদে ফিরেছি ভিক্ষায়। বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব বলে। ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। আমাদের আপনার মনে পড়াটাও পড়ছে খুব ভালো কয়েক লাগলো। সময় দিদি ওখানে আসামে ছিলেন, উড়িষ্যায় ছিলেন। আমি আসলে তারপরে আমি এই যখন উড়িষ্যায় ছিলাম লকডাউনে আর সেই সময় আসলে শ্রমজীবী মানুষেরাও তো বাড়ি ফিরতে চাইছেন প্রতিদিন, কাগজে একদম। সেইগুলো তো দেখছি যে পথে মারা পড়ে যাচ্ছেন মানুষ, লুটিয়ে পড়ছেন, ঝরে পড়ে যাচ্ছেন। আর সব মিলিয়ে আর কি, মানে আমাদের ওইটাই বলছিলাম, আমার ব্যক্তি জীবন আর আমার সামাজিক জীবন আর আমাদের রাজনৈতিক জীবন সবগুলো আসলে একটার সঙ্গে একটা মিলে থাকে, তাই না? আমরা তো খুব আলাদা আলাদা জীবন যাপন করি না, আমাদের একসঙ্গেই তো সবগুলো আইডেন্টিটি থাকে। তাই লেখায় একদম। সবটাই এসে যেতে চায়। খুব সুন্দর। ঠিকই। আর দর্শকদের থেকে কি প্রশ্ন আসছে অভিজিৎ দা, যদি আপনি একটুখানি নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি, দাঁড়ান। আমি সত্যপ্রিয়দা আছেন দেখলাম, সত্যপ্রিয়দা আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, আর অনেকে, অনেকেই পল্লবদার লেখা পড়লাম। শুভেচ্ছা জানিয়েছেন। প্রশাসনিক কাজ কতটা লেখার সঙ্গে সম্পৃক্ত? হ্যাঁ, এটা তো বললাম। এখন ইদানিং একটা খুব ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, এখন প্রশাসনিক কাজ নিয়ে কিছু লিখলে পরে একটু মুশকিল আছে। তাও কিছু কিছু লেখায় এসেই যায়, নিশ্চয়ই এসে যায় অভিজ্ঞতাগুলো। মানে আমাদের এই যে আমাদের বাধা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু নন্দীগ্রামের সময়ও আমি শুনেছি। নন্দীগ্রামের সময় আমরা যখন প্রতিবাদ করেছি তখনও আমাকে একজন ফোন করে বলেছেন লেখা দিয়ে আসতে হয়েছে যে রাষ্ট্রবিরোধী হ্যাঁ লিখবো না, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই।
চাঁদপুরে। আমাকে একজন আচ্ছা, বলেছেন তুমি আরেকবার কন্ডাক্ট রুলটা পড়ে নাও কিছু লেখার আগে, এটাও বলেছেন। একদমই তাই। আচ্ছা, যশোধরা, অলোক আলোক হ্যাঁ মুখার্জি উনি বলছেন হ্যাঁ অনুবাদে নুয়ান্সকে কিভাবে আনা যায় সেটাই ভাবার কথা, প্রতিশব্দ খুঁজে ফেরা অর্থহীন। হ্যাঁ, প্রতিশব্দ খোঁজার কথাটা ঠিক নয়, আসলে ব্যাপারটা হলো মানে যে নুয়ান্সটাকে ওই কিভাবে লক্ষণা, হ্যাঁ লক্ষণা হচ্ছে প্রতিশব্দ আর ব্যঞ্জনা হচ্ছে নুয়ান্স। মানে আমাদের আহ, ভারতীয় যে ভাষাতত্ত্ব তাতে ব্যঞ্জনার কথাটা আছে। এবার ব্যঞ্জনা সত্যি খুব কঠিন জিনিস, কিন্তু মানে আপনি ধরুন রুশ গল্পে, রুশ গল্পের অনুবাদ যদি না হতো, কেউ বলতেই পারে যে রুশদের কাছে বরফ পড়া বা রুশদের কাছে পাইন গাছ বা বার্চ গাছ বা ছাতারে পাখি, এগুলো রুশদের কাছে যে ব্যঞ্জনা, সেটা তো অনুবাদে আসবে না। কিন্তু এটাও আমরা তো কোনোদিন ওই বরফ দেখবো না বা আমরা কোনোদিন ওই গাছগুলো দেখবো না, কিন্তু আমি যখন ছোটবেলায় ননী ভৌমিকের অনুবাদে পড়েছি, আমার মনে তো একটা ছবি তৈরি হয়েছে এবং সেই ছবিটাও কিন্তু খুব স্ট্রং। আমি যদি অনুবাদটা না পড়তাম, আমি তো রাশিয়ানদের জীবনটা কেমন সেটা কোনোদিন জানতেই পারতাম না, তাই না? আমি তো কিছুটা হলেও বুঝতে পেরেছি যে এই নুয়ান্সটা তো আমি জানি যে একটা প্রচন্ড শীতের দিনে একটা গভীর বরফের ভেতর দিয়ে হেঁটে যাওয়া, এটা একটা গল্পের চরিত্র যখন করছে তখন সেই নুয়ান্সটা তো আমি কিছুটা পাচ্ছি। মানে একেবারে যদি অনুবাদ না করা যায় তাহলে এটা হবে না, কিন্তু নুয়ান্স আনা সবচেয়ে কঠিন এবং কবিতায় তো এটা প্রায় অসম্ভব। বা বাংলা হ্যাঁ, কবিতা থেকে যদি আমি ইংরেজি করতে যাই, আমাদের অধিকাংশ বাংলার কথার কথোপকথনের মধ্যেই রাম সীতা এসে যায়, তুলসী গাছ এসে হুম, যায়, কত রকমের ভারতীয় উপাদান আছে যেগুলো ইংরেজিতে কোনোদিন একদমই আসবে না। সেগুলো তাহলে আমাকে রাখতে হয় ওই ইটালিক্সে রেখে তারপরে টিকা দিয়ে নিচে লিখতে হয় যে এটার কি নুয়ান্স, তাই না? এটা একদমই তো একদম। সর্বক্ষণ হচ্ছে। হম। যশোধরা, মানে আমি কিছুটা নিজের অক্ষম প্রচেষ্টা চালাচ্ছি, আমিও কিছু অনুবাদ করছি ইদানিং কালে। তো হ্যাঁ, আমিও আমি আপনার কয়েকটা অনুবাদ সমস্যাটা, করলাম বোধহয় ট্রান্সটোমারের। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, সেখানেও এবং এই শ্রীপাদ সমস্যাটা, হ্যাঁ, এবার শিলার ম্যাগাজিনেও অনেকগুলো বেরিয়েছে আমার। তো আচ্ছা যাই হোক, আচ্ছা তো আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে আমিও এটা খুবই ফিল করেছি যে অনেক শব্দ যার কোনো বাংলায়, তো আমি যেহেতু অন্য বিদেশি শব্দ ভাষা থেকে করছি হুম ভাষান্তর, তো অনেক হুম। অনেক বিদেশি শব্দের তো বাংলা প্রতিশব্দ হয় না। তো হয় না। সেই হ্যাঁ। জায়গাগুলো তো সেই জায়গাগুলোতে আমি কিভাবে কবির অনুভবটাকে আনবো, কবির অনুভবটাকে আমি কিভাবে ফুটিয়ে তুলবো, সেটা একটা বড় হুম চ্যালেঞ্জ হয়ে যায়। তো যাই হুম। হোক, এটা নিয়ে পেরোতে হচ্ছে। তো উম, আপনাকেও তো পড়িয়েছি, দেখেছেন হয়তো, জানি না কতদূর কি হচ্ছে, বাট না, খুবই ভালো, আমার মানে আপনার অনুবাদও খুব ভালো লেগেছে আমার আসলে। একটা কোথাও বোধহয় মানে ওই নিজে কবি হলে হয়তো আত্মাটাকে কিছুটা ধরা যায়, হয়তো ওটা এক্স্যাক্টলি। একটা ট্রান্সক্রিয়েশন হয়, ওটা নিজের হুম ক্রিয়েশন হয়ে যায় আলটিমেটলি। হুম হুম। তাও তাও ঠিকই বলেছেন, এটাই। আর চেষ্টাটা শিলা, তো করে যেতেই হবে। হুম। একদমই তাই, একদম। আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে এলো, এবার শেষ প্রায় করা হয়ে যাক এলো। নাকি? হ্যাঁ, একটু আর কেউ কবিতা কিছু যদি, আর কোনো প্রশ্ন থাকলে নিয়ে নিন, আর হ্যাঁ, না একটু হলে দেখুন। দিদির কবিতা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষ করব। আচ্ছা, তাহলে শেষে একটা কবিতা পড়বো, ঠিক আছে। Okay. আচ্ছা, আমার একটা মাকে নিয়ে প্রশ্ন, লিখি। হ্যাঁ, বলি। হুম, একজন বলুন। সুবল দত্ত বলে একজন একটা প্রশ্ন দিয়েছেন। প্রশ্ন না, তার হুম। মন্তব্য আমি জানি না, এটা দেখতে হবে। মুখ চেনার কবিতা গ্রুপের সুবল দত্ত। কবিতা, বাধ্যবাধকতার কবিতা, যত নষ্টের গোড়া। উনি একটা মন্তব্য দিয়েছেন বেসিক্যালি। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আপনি পড়ুন। আমি এবার আমার শেষ শেষ করে দিই, তাহলে আমরা একটা কবিতা পড়ে আমি হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, মানে নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা কবিতা পড়ছি, এটা আমার মায়ের মৃত্যুর পর লেখা। নিজের মানে আমরা আমরা প্রত্যেকেই যখন বাবা মাকে হারাই সেটা বোধহয় কেউ কারোর সঙ্গে কম্পেয়ার করা যায় না। সেটা একেবারেই একটা নিজস্ব বেদনা এবং সেই বেদনার কোনো তুলনাও নেই, মানে কোনোভাবেই তার সান্ত্বনা হয় না। তো এই কবিতাটিতে আসলে আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে মায়ের মৃত্যুর বেশ কিছুদিন পরে লেখা, কিন্তু ওই অনুভবটা নিয়ে লেখা। নির্মাণ কবিতাটার নাম।
সবকিছু স্থগিত হলো, এখন শুধুই তোমার ভেতরে আমি, হাত পা মুড়ে কুণ্ডলি পাকিয়ে। সবকিছু স্তম্ভিত লাগে, এখন শব্দ কেমন আড়ষ্ট জড়সড়। তোমার কণ্ঠের মৃদু ঝাঁঝখানি এখন উধাও, শুধু একটি হাসি যেন ভেসে আছে রোদ্দুরে রোদ্দুরে। জানালায় বাঁকা সেই রোদ্দুর, ভেসে আসা গাছের পালক, ধুলো ও ঘুরন্ত অনুপরমাণু উদ্ভাসিত, সবই স্তম্ভিত লাগে। নীরবতা কি অপেক্ষমান। সবকিছু সম্ভব আজ, তোমাকে নির্মাণ, তোমার ভেতরে আবার আমার জন্ম, আমার ভেতরে আবার তোমার জন্ম, শূন্য থেকে শুরু। বাহ, খুব সুন্দর। ভীষণ তাহলে অনেক ধন্যবাদ এই হ্যাঁ। আপনাদের কবিতা কলিং গ্রুপকে, আপনাকে, শিলাকে, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমিও কবিতা কলিং এর পক্ষ থেকে আপনাকে, শিলাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই, এবং যেসব শ্রোতা দর্শকেরা আমাদের লাইভ প্রোগ্রামটি শুনলেন তাদেরকেও আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কবিতা জানাই। কলিংকে আমারও ধন্যবাদ যে এরকম একটা সুন্দর সন্ধ্যায় আমাকে ডাকা হলো এবং এই আলাপচারিতায় যে আমি অংশগ্রহণ করতে পারলাম, ভীষণ ভালো লাগা একটা কাজ। এবং বিশেষ করে যশোধরাদির সঙ্গে আলাপচারিতায় থাকা, এটা আমার কাছে হ্যাঁ। অত্যন্ত আনন্দের বিষয় আর কি। এবার আমাদের আসলে কবিতা নিয়ে কথা বলতে পারাটাও খুব আনন্দের, লেখালেখি নিয়ে কথা হ্যাঁ, বলতে আসলে পারলেই বেশ আনন্দ। একদমই একদমই আসলে আমরা কবিতা কলিং এ আমাদের এই আড্ডাগুলো এটা আমি বলতে চাইছি যে আমরা আড্ডাগুলো একটু শুধুমাত্রই কবিতা পাঠের আড্ডা নিছক করতে চাই না, আমরা চেয়েছি একটু মননশীল কবিতা ভাবনা নিয়ে কথা বলা। তো সেটা আমার মনে হয় সেরকম একটা আগ্রহী দর্শক আমরা তৈরি করতে পেরেছি, দর্শক শ্রোতা। তো যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ জানাই আবার, এবং শুভরাত্রি, ভালো থাকুন সবাই। হ্যাঁ, শিলা কিছু বলছিলেন? না, আমি বলছিলাম এই অতিমারির সময়টা আমাদের অনেক কিছু কেড়ে নিলেও এই একটা আমাদের সুযোগ হয়েছে যে সবার সঙ্গে সবাই এই যে প্রযুক্তির মাধ্যমে আমরা একসাথে হচ্ছি, এইটা একটা আমরা নতুন উপায় বার করেছি যে কিভাবে একসাথে থাকা যায়। একদম। আর এই ভাঙা পথে রাঙা ধুলায় নামটা কিন্তু খুব সুপ্রযুক্ত, এর সঙ্গে মিলে গেছে একদম। সকলে ভালো থাকবেন। হ্যাঁ, এই নামটাও আমাদের গ্রুপের এই মন্দিরা ঘোষের দেওয়া। হ্যাঁ, খুবই ভালো নাম। মন্দিরাকেও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।